হ্যালো বন্ধুরা, আজকে পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট থেকে জিকে নিয়ে এসেছি। খুবই ইম্পর্টেন্ট জিকেগুলো, আর খুব মনোযোগ দিয়ে শুনবে। ইম্পর্টেন্ট এই জন্যই, জিকেগুলো এত সুন্দর জিকে। আর শুধু জিকের উত্তর বলবো না, সাথে বাকি অপশনগুলো তাদের সম্পর্কেও বলবো। কারণ জিকে করতে গেলে বা চারটা অপশনের সাথে যদি পরিচিত না থাকে কেউ, তাহলে উত্তর করা খুবই অসুবিধা। আর যদি চারটা অপশনের সাথে কেউ পরিচিত থাকে, তাহলে বিশেষ করে তার জিকে স্ট্রং, আশা করি, আমি মনে করি। কারণ অনেকে শুধু উত্তর জানে, বাকি অপশনের সাথে পরিচিত না। এই টাইপের যদি হয়ে থাকে তোমাদের সাথে, কারোর সাথে, যে আমি একটাই জানি বাকিগুলো জানি না, তাহলে কিন্তু সে জিকেতে খুবই কমজোর, অর্থাৎ দুর্বল। তো জিকে করতে গেলে বিশেষ করে যদি অপশনের সাথে পরিচিত হওয়া যায় চারটার সাথেই, তাহলে উত্তর করা খুবই সুবিধা হবে আর নেগেটিভ কম হবে। আর জিকে তো অ্যাকচুয়ালি জিকে তো সমুদ্র। বর্তমান পরীক্ষাগুলোতে জিকেও সেরকম দেয়, কোথা থেকে তুলে দিবে, কোন বই থেকে, কোন সেট থেকে, কেউ জানে না। কারণ এত সমুদ্র যে জিকের মধ্যে ঢুকে যাবে, যত দূর চলে যাবে শেষ হবে না, এত বড় সিলেবাস। তো শুরু করতে যাচ্ছি 1 নম্বর থেকে। মনোযোগ দিয়ে শুনবে, খুব ইন্টারেস্টিং, আশা করি ভালো লাগবে। আর যদি প্রথম দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর শেয়ার করবে। দেখো, 1 নম্বর কোশ্চেনে বলেছে, কে অমিত্রা ঘাত নামে পরিচিত? অমিত্রা ঘাত নামে 1 নম্বরের উত্তর হচ্ছে বিন্দুসার। বিন্দুসার হচ্ছে মৌর্য বংশের। এর পিতার নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, যে মৌর্য বংশের সংস্থাপক ছিল। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্রই ছিল বিন্দুসার। এই বিন্দুসারই হচ্ছে অমিত্রা ঘাত নামে পরিচিত। কারণ অমিত্রা ঘাত, গ্রিকরা একে অমিত্র কোট্টস বলতো। অমিত্রাঘাত কথার অর্থ শত্রু বিনাশক, সেই জন্য অমিত্রাঘাত নাম দিয়েছিল। কোন বংশের? মৌর্য বংশের। কার পুত্র? চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র হচ্ছে বিন্দুসার। এরই নাম অমিত্রাঘাত। গ্রিক শব্দ কি বলে? অমিত্র কোট্টস। এই বিন্দুসারের পুত্র ছিল অশোক। 2 নম্বরে দেখো, এটার উত্তর কিন্তু সি। বাকিগুলো অপশনগুলোর সাথে কিছু পরিচিত করে দিচ্ছি। অশোক, বিন্দুসারের পুত্রের নাম ছিল অশোক। মৌর্য বংশের এও এক মহান সম্রাট। অশোক কোন যুদ্ধের পরে যুদ্ধনীতি ত্যাগ করে? কলিঙ্গ যুদ্ধ। ইম্পর্টেন্ট প্রশ্ন। অশোক কলিঙ্গ যুদ্ধের পরে কোন ধর্ম গ্রহণ করে? বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। কার কাছ থেকে? উপগুপ্ত, ওর ভাইপোর কাছ থেকে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে। অশোক সিংহাসনে বসেছিল 99টা ভাইকে হত্যা করে আগম কুয়াতে ফেলে দিয়েছিল, অর্থাৎ একটা ইদারার মতো। সেইখানে 99টা ভাইকে হত্যা করে সে সিংহাসনে বসেছিল। অশোককে কি বলা হয়? দেবনাম প্রিয়দর্শী বলা হয়, তাই না? অশোককে কি বলা হয়? দেবনাম প্রিয়দর্শী। উপনাম কি? দেবনাম প্রিয়দর্শী। তাহলে বিন্দুসারকে অমিত্রাঘাত, অশোককে দেবনাম প্রিয়দর্শী। বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র, দ্বিতীয় শাসক। বিন্দুসারের পুত্র অশোক। এবার এ নম্বরে যাব। অশোকের আরেকটু বলে দিই, যে ভারতের বাইরে বৌদ্ধ ধর্ম কে প্রচার করে? এই অশোক, শ্রীলঙ্কায়, তাই না? শ্রীলঙ্কায় তার পুত্র আর পুত্রী মিলে কি করে? বৌদ্ধ ধর্ম প্রচার করে শ্রীলঙ্কায়, ভারতের বাইরে অশোক। এ নম্বর বিম্বিসার। বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের সংস্থাপক, হচ্ছে বিম্বিসার। একে কি বলা হয়? একে শ্রেণিক বলা হয়। ইতিহাসে কি বলা হয়? একে শ্রেণিক, বিম্বিসার। বিম্বিসারের পুত্র ছিল কি? অজাতশত্রু। ওকে কুনিক বলা হতো। অজাতশত্রুকে কুনিক বলা হতো। অজাতশত্রু কুনিক এই জন্যই বলা হতো। ওকে ইতিহাসকারীরা কি বলতো? পিতৃ হত্যাকারী। পিতাকে হত্যা করে সিংহাসনে বসেছিল অজাতশত্রু। সেই জন্য অজাতশত্রুকে কি বলা হয়? পিতৃ হত্যাকারী বা কুনিক। আর অজাতশত্রুর পিতা বিম্বিসার, একে কি বলে? শ্রেণিক, যে হচ্ছে হর্ষঙ্ক বংশের সংস্থাপককে বিম্বিসার। তাহলে 3টে সম্পর্কে পেলাম। এবার আসবো কালাশোক। কালাশোককে কাক বর্ণ বলা হয়, ঠিক আছে? এইটুকুই জানো। কালাশোককে কি বলা হয়? কাক বর্ণ। 2 নম্বর, কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন? আকবর। 2 নম্বর অ্যান্সার। আকবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের একজন অশিক্ষিত শাসক। বলা যায় যে শিক্ষা তার ছিল না, অর্থাৎ শিক্ষিত ছিল না আকবর। অনেকে হয়তো শুনে চমকে যাবে, কি ব্যাপার, এরকম নাকি? হ্যাঁ, আকবর শিক্ষিত ছিল না, দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন। আকবরের রাজসভায় ছিল বীরবল, সে একজন হিন্দু মন্ত্রী ছিল। সেই এই ধর্ম প্রথম গ্রহণ করেছিল। দিন ই ইলাহি কথার অর্থ আল্লাহ একটাই, আল্লাহ সর্বে সর্বা।
শেরশাহ হলো কাবুলিয়ত পাট্টা চালু করেছিল। দেখো এর 1 নম্বরের উত্তর সি বিন্দুসার, 2 নম্বরের উত্তর আকবর বি, বাকিগুলো পরিচিত হচ্ছি। শেরশাহ কাবুলিয়ত পাট্টা চালু করেছিল। অশোকের কথা তো বললামই, দেবনাম প্রিয়দর্শী মহান সম্রাট। ঔরঙ্গজেবকে জিন্দাপীর বলা হয়, এও মুঘল সাম্রাজ্যের। বাবার হলো আবার জ্বর সারালো ঔষধে, তাই না? ঔরঙ্গজেবও কি মুঘল সাম্রাজ্যের শাসক। 3 নম্বর, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং 1858 থেকে 1862 সাল। 1857 সালে কি হয়? মহাবিদ্রোহ হয়, সিপাহী বিদ্রোহ। এই সময় লর্ড ক্যানিং ছিল। লর্ড ক্যানিং কি ছিল? কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয়। আবার একটা প্রশ্ন থাকে, পরাধীন ভারতের অন্তিম গভর্নর জেনারেল অর্থাৎ শেষ গভর্নর জেনারেল কে? লর্ড ক্যানিং। একই ব্যক্তি, দুটো প্রশ্ন। 4 নম্বর, কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে অর্থাৎ 3 নম্বর আরেকটু বলি। লর্ড ক্যানিং ওর সময় মহাবিদ্রোহ হয় 1857 সালে। ওই সময় সত্যবিলোপ নীতি প্রত্যাহার হয় আর বিধবা বিবাহ আইন চালু হয়। কার সময়? লর্ড ক্যানিংয়ের সময়। 4 নম্বর আসি এবার, কোন পর্বতশ্রেণী মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড থেকে পৃথক করেছে? বরাইল। এটা বাকি অপশনগুলো অতটা বলতে পারবো না, তো উত্তর জানো বরাইল, বি নম্বর। 5 নম্বর, পীর পাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? পীর পাঞ্জাল এটা হচ্ছে মধ্য হিমালয়। কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। আরেকটু বলি, পীর পাঞ্জাল, ধোলাধর এগুলো কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। কোন হিমালয়ের অংশে অবস্থিত? মধ্য হিমালয়, বি নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 6 নম্বর থেকে 10 নম্বর। 6 নম্বরে বলেছে ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন কথার অর্থ কি? নীলগিরি। অনেকে যদি বুঝে না উঠতে পারে, ব্লু মানে নীল, এটুকু মনে রাখতে হবে। ব্লু মাউন্টেন অঞ্চলে কোন ধরনের উপজাতি দেখা যায়? টোডা উপজাতি দেখা যায়। কোন উপজাতি? টোডা উপজাতি। প্রশ্ন থাকে, টোডা জনজাতি কোথায় দেখা যায়? নীলগিরি পাহাড় বা ব্লু মাউন্টেন। উত্তর কি হবে? সি নম্বর। এবার এক একটা বলে দিচ্ছি। গন্ড, এ নম্বরে। গন্ড হচ্ছে মধ্যপ্রদেশের উপজাতি একটা। সবথেকে উপজাতির মধ্যে গন্ড হচ্ছে সবথেকে বড়। জারোয়া, এটা হচ্ছে আন্দামান নিকোবরের জনজাতি। কি বলে? জারোয়া। তাহলে 6 নম্বরের উত্তর কি আমার? টোডা। 7 নম্বর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এর সদর দপ্তর কোথায়? বিশ্ব স্বাস্থ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, সি নম্বর অ্যান্সার। বাকিগুলো বলছি। প্যারিস, এটা হচ্ছে ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস। আর ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। এখান থেকেও প্রশ্ন আসে যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিসে। ইউনিসেফ যেটা বাচ্চাদের সাথে সম্পর্ক, ইউনিসেফ, সেটা হচ্ছে নিউ ইয়র্কে। 7 নম্বরের উত্তর কি পাবো? কি পেলাম আমি? জেনেভা পেলাম। 8 নম্বর, পুষ্কর মেলাটি কোন রাজ্যে অবস্থিত? দেখো, পুষ্কর ঝিল এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত। পুষ্কর ঝিল রাজস্থানে অবস্থিত। পুষ্কর যে মন্দির সেটা হচ্ছে ব্রহ্মার মন্দির, সেখানে ব্রহ্মার পুজো হয়। কিন্তু এখানে বলেছে পুষ্কর মেলাটি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে রাজস্থানে। বোঝা গেল? কোথায়? রাজস্থানে একটা উটের মেলা। কিসের মেলা? উটের মেলা, ডি নম্বর অ্যান্সার। 9 নম্বর, নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? নবকলেবর, দেখো শব্দটাই বাংলা শব্দ, পশ্চিমবঙ্গ উড়িষ্যা দুটো আছে, না জানলে কনফিউশন। নবকলেবর হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্ক। 10 নম্বর, নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য নয় অর্থাৎ ক্লাসিক্যাল ডান্স নয়? লোকনৃত্য বলতে ক্লাসিক্যাল ডান্স নয়। মোহিনীঅট্টম, এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল ডান্স। কোথাকার? কেরালার। মোহিনীঅট্টম হচ্ছে কেরালার ক্লাসিক্যাল ডান্স। মোহিনী হচ্ছে বিষ্ণুর আরেক অবতার মোহিনী, সেখান থেকে এসছে মোহিনীঅট্টম। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে মোহিনীঅট্টম। এটা একটা ক্লাসিক্যাল ডান্স। কোথাকার? কেরালার। ঘুমর, এটা হচ্ছে রাজস্থানের। 11 নম্বর। এবার হচ্ছে 11 থেকে 14 নম্বর। 11 নম্বর বলেছে কলমকারী চিত্রের উদ্ভব কোথায় হয়েছে? কলমকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশ। কলমকারী অন্ধ্রপ্রদেশ আর ফুলকারী মধ্যপ্রদেশ, দুই জায়গার।
মনে রাখতে হবে কলমকারী হচ্ছে অন্ধ্রপ্রদেশ ডি নম্বর, আর ফুলকারী মধ্যপ্রদেশের। 12 নম্বর জাকির হোসেন কোন ক্ষেত্রে জড়িত? প্রশ্ন আসে যে নিচের কে তবলাবাদক, এরকম আসতে পারে। জাকির হোসেন, ওস্তাদ জাকির হোসেন। উত্তর কি আমার? সঙ্গীত। কি হবে? সঙ্গীত হবে, ডি নম্বর অ্যান্সার। 13 নম্বর ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? ভারতের গণপরিষদ, সি নম্বর অ্যান্সার। 14 নম্বর ভারতের সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালতে অনুশীলন করা উচিত? অর্থাৎ হাইকোর্টের বিচারপতিকে যদি সুপ্রিম কোর্টে বিচারক হতে হয়, সুপ্রিম কোর্টের বিচারক হতে হয়, তাহলে হাইকোর্টে অর্থাৎ উচ্চ আদালতে তাকে 10 বছর কাজ করতে হবে, অর্থাৎ সার্ভিস দিতে হবে 10 বছর, তারপরে গিয়ে সে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচারক পদে নিযুক্ত হতে পারে। উত্তর কি আমার? উত্তর কত? এ নম্বর, 10 বছর। এবার 15 নম্বর কোশ্চেন, নিচের কোনটি তাপমাত্রার একক নয়? দেখো সবগুলোর সাথে জানতে হবে। ফারেনহাইট তাপমাত্রার একক, সেলসিয়াস তাপমাত্রার একক, কেলভিন তাপমাত্রার একক, পাস্কেল। তাহলে নিচের কোনটি তাপমাত্রার একক নয়? পাস্কেল হচ্ছে চাপের একক। কিসের একক? চাপের একক হচ্ছে পাস্কেল। তাহলে উত্তর কি হবে? ডি নম্বর। 16 নম্বর অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ডাক্তারি ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহার করে, শরীরের ভেতরের কোনো অঙ্গকে বা অংশকে দেখতে গেলে তারা অপটিক্যাল ফাইবার ইউজ করে। সেই অপটিক্যাল ফাইবার কোন নীতিতে কাজ করে? আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এ নম্বর অ্যান্সার। 17 নম্বর কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? এটা হচ্ছে এ নম্বর অ্যান্সার। দেখো ঘরেলু গ্যাস অর্থাৎ রান্নার গ্যাস, বাড়িতে যে রান্নার গ্যাস সেটা ব্যবহৃত হয়, যে গ্যাসটা, সেটা কিসের কিসের মিশ্রণ? বিউটেন আর প্রোপেনের মিশ্রণ। কিসের মিশ্রণ? বিউটেন আর প্রোপেন। তো এখানে আলোক প্রদানকারী গ্যাস হিসেবে ব্যবহৃত হয় প্রোপেন। বিউটেন দেয়নি, বিউটেন থাকলে বিউটেন হতো, এখানে দিয়েছি কি? প্রোপেন। তাহলে উত্তর কি আমার? প্রোপেন, এ নম্বর অ্যান্সার। এবার 18 থেকে 21। 18 নম্বর বলেছে বম্বে স্টক এক্সচেঞ্জ বিএসই কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1875 সালে। 1875 সালে প্রতিষ্ঠিত হয়, সি নম্বর অ্যান্সার। 19 নম্বর কে ন্যূনতম সমর্থন মূল্য সুপারিশ করে? এটা হচ্ছে দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কাটস অ্যান্ড প্রাইসেস, সি নম্বর অ্যান্সার। 20 নম্বর কোন দিনটিতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়? 11ই জুলাই। 11ই জুলাই, বি নম্বর অ্যান্সার। 21 নম্বর একমাত্র মহিলা যিনি পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যাতে 2বার নোবেল পুরস্কার পেয়েছেন। কতবার? 2বার। মেরি কিউরি রেডিয়াম আবিষ্কার করেছিলেন। নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে। 1901 সাল থেকে শুরু করে নোবেল পুরস্কার। আলফ্রেড নোবেল পুরস্কার থেকে প্রশ্ন আসে কোন বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় না? গণিতে দেওয়া হয় না। কারণ যতদূর জানি গণিতে কেন দেওয়া হয় না, আলফ্রেড নোবেলের গার্লফ্রেন্ড সে গণিতে পারদর্শী ছিল, তার সাথে সম্পর্ক ছিল, কিন্তু ঝামেলাতে, সেই জন্য যে আমি সব জায়গাতেই নোবেল দেব কিন্তু গণিতে দেব না, সেই জন্য গণিতে বাদ দিয়ে রেখেছিল। তাহলে উত্তর কি হবে? 21 নম্বরের মেরি কুরি 1903 সালে পদার্থবিদ্যায় নোবেল পান, 1911 সালে রসায়নবিদ্যায় নোবেল পান, 2বার নোবেল পান। কি আবিষ্কার করেন? রেডিয়াম আবিষ্কার করেন। এবার 22 নম্বর ভারতরত্ন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু করে? দেখো ভারতরত্ন পুরস্কার 1954 সাল থেকে দেওয়া শুরু করে। এটা হচ্ছে একটা অসামরিক সর্বোচ্চ পুরস্কার। ভারতের অসামরিক সর্বোচ্চ পুরস্কার কি? ভারতরত্ন পুরস্কার। আর সামরিক পুরস্কার হচ্ছে সব থেকে বড় সামরিক পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। কত সাল থেকে দেওয়া হয় ভারতরত্ন পুরস্কার? 1954 সাল থেকে, বি নম্বর অ্যান্সার। 23 নম্বর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউএনও এর প্রথম সেক্রেটারি জেনারেল কে ছিলেন? ট্রিগভিলি। কে ছিলেন? ট্রিগভিলি, সি নাম্বার অ্যান্সার। 24 নম্বর ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন কোনটি? ইন্টারনেটের সর্বপ্রথম সার্চ ইঞ্জিন হচ্ছে আর্চি, বি নম্বর অ্যান্সার। 25 নম্বর ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্রটি হলো বেঙ্গল গেজেট। অগাস্টাস হিকি
1780 সালে বেঙ্গল গেজেট প্রকাশ করেছিল। তাহলে অ্যান্সার কি? বি নম্বর, বেঙ্গল গেজেট। বাকিগুলো দেখো, সমাচার বেঙ্গল গেজেট ছিল, আরেকটু বলে দিই, বেঙ্গল গেজেট ছিল ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, প্রথম ইংরেজি সাপ্তাহিক পত্রিকা, যেটা ছিল ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। 1780 সালে কে প্রকাশ করে? অগাস্টাস হিকি। সমাচার দর্পণ, এটা ছিল বাংলায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা, বাংলায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা ছিল সমাচার দর্পণ। ডি নম্বর হচ্ছে সংবাদ প্রভাকর, যেটা হচ্ছে এটা হচ্ছে দৈনিক সংবাদপত্র, এটা সংবাদ প্রভাকর ছিল দৈনিক। বোঝা গেল? ইংরেজিতে প্রথম বেঙ্গল গেজেট, এটা ছিল সাপ্তাহিক পত্রিকা, 1780 সালে অগাস্টাস হিকি প্রকাশ করে। সমাচার দর্পণ হচ্ছে বাংলায় প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা প্রথম, আর সংবাদ প্রভাকর হচ্ছে দৈনিক পত্রিকা। 26 নম্বর, রামচরিত কে রচনা করেন? রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী। ডি নম্বর অ্যান্সার। বাকিগুলো বলে দিচ্ছি একটু হালকা করে। কালিদাস, একে ভারতের শেক্সপিয়ার বলা হয়। কালিদাসের লেখা তো আমরা জানি, যে কালিদাসের সম্পর্কেও জানি, যে ডালে বসতো সেই ডালি কাটতো, এই ব্যাপার। তো কালিদাস, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম, মেঘদূতম, এগুলো তার রচনা। আরও আছে রচনা, মনে থাকে না সবসময়। আর তুলসীদাস হচ্ছে রামচরিত মানস রচনা করেছিল তুলসীদাস। কিন্তু এখানে কোশ্চিন বলেছে রামচরিত কে রচনা করেন? সন্ধ্যাকর নন্দী। দুটো কিন্তু আলাদা, তো খুব সাবধানে বুঝে পড়ে তারপরে উত্তর করবে। তাহলে 26 নম্বরের উত্তর কি? সন্ধ্যাকর নন্দী। এবার হচ্ছে 27 নম্বর কোশ্চেন। ভারতের রেপো হার ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রেপো রেট যেটা, সেটা কে নির্ধারণ করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ডি নম্বর অ্যান্সার। 28 নম্বর, সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? সিন্দল জলবিদ্যুৎ প্রকল্পটি উড়িষ্যায় অবস্থিত, উড়িষ্যার মহানদীতে অবস্থিত। মহানদী কোথায় অবস্থিত? উড়িষ্যায়। তাহলে সি নম্বর অ্যান্সার। 29 নম্বর, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? গঙ্গা নদী। এ নম্বর অ্যান্সার। 30 নম্বর, সংসদের অংশগুলি হলো, অর্থাৎ সংসদ কি নিয়ে গঠিত? সংসদ গঠিত, দেখো ডি নম্বর অ্যান্সারে, লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি নিয়ে গঠিত হচ্ছে সংসদ। 31 নম্বর, নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তফসিলের অন্তর্গত নয়? ফার্সি ভাষা, অর্থাৎ বর্তমানে তফসিলের সংখ্যা 12টা আর ভাষার সংখ্যা কটা? 22টা ভাষা বর্তমানে। কিন্তু এখানে বলেছে নিম্নলিখিত কোন ভাষাটি অষ্টম তফসিলের অন্তর্গত নয়? ফার্সি ভাষা। এ নম্বর অ্যান্সার, এটা অষ্টম তফসিলের অন্তর্গত নয়। আমি আরেকটু বলছি, যেটা বললাম, বর্তমানে তফসিলের সংখ্যা 12টা আর ভাষার সংখ্যা 22টা। 32 নম্বর, নিম্নলিখিত কোন হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? নিম্নলিখিত কোনটি হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাসের গতি প্রবাহকে নিয়ন্ত্রণ করে? সি নম্বর অ্যান্সার, মেডুলা অবলাঙ্গাটা। শুধু হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস নয়, হাঁচিকেও নিয়ন্ত্রণ করে। সি নম্বর অ্যান্সার, মেডুলা অবলাঙ্গাটা। এটা হচ্ছে মস্তিষ্কে অবস্থিত। 33 নম্বর, সচিন তেন্ডুলকর 100তম আন্তর্জাতিক সেঞ্চুরি কোন দেশের বিরুদ্ধে করেছিলেন? বাংলাদেশের বিরুদ্ধে। সি নম্বর। যারা খেলা দেখে তাদের খুবই ভালো মনে থাকে, কিন্তু আমি অত খেলা দেখি না, কারণ ডিউটির মধ্যে খেলা দেখার সময় নাই। এবার হচ্ছে 34 নম্বর থেকে 37 নম্বর। 34 নম্বর বলেছে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এটা হচ্ছে কলকাতায় অবস্থিত। আর একটা প্রশ্ন এখানে আছে, যেটা দেরাদুন, সেটা বন দপ্তরের সদর দপ্তর, যেটা বনের, সেটা হচ্ছে দেরাদুনে অবস্থিত। ফরেস্টের সদর দপ্তর দেরাদুন। আর বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া হচ্ছে কলকাতা। বি নম্বর অ্যান্সার। 35 নম্বর, ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে। কফি বোর্ড, দেখো প্রশ্ন আসে ভারতের কফি কোথায় বেশি উৎপন্ন হয়? কর্ণাটকে। তো এই বেঙ্গালুরু, যে অপশন ডি নম্বর, সেটাই হচ্ছে উত্তর, যে ভারতের কফি বোর্ডের সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে। ভারতের কফি সবথেকে বেশি উৎপাদন হয় কর্ণাটকে। 36 নম্বর, ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য। পশম বলতে উল উৎপাদনকারী রাজ্য হচ্ছে রাজস্থান। এ নম্বর অ্যান্সার।
37 নম্বর, মাই মাদার অ্যাট 66, কবিতাটি কে লিখেছেন? কমলা দাস। কে লিখেছেন? কমলা দাস। তো এই পর্যন্তই আজকে। নেক্সটে আবার আসবো জিকে নিয়ে। আর বন্ধুরা, জিকেগুলো যদি ভালো লাগে এবং আমার বিশ্লেষণও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি ভালো লেগেছে, কারণ শুধু উত্তর বললে অতটা মজা আসবে না, দেখেও মজা আসবে না, শুনেও মজা আসবে না। সাথে কিছু বিশ্লেষণ যদি না করি তাহলে মজা আসবে না। আর আরেকটা কথা বলি, বর্তমানে পরীক্ষাগুলো খুব টাফ। আর এটা বলবো যে বেছে বেছে কখনোই পড়বে না যে এই সেটের কোশ্চিন ওই সেটে ওই পরীক্ষায় আসবে না, সেটা ভুল। ওরা কখন কোত্থেকে দিয়ে দেবে কেউ জানে না, কারণ চাকরি পাওয়া খুব টাফ। ভগবানকে পাওয়া যাচ্ছে কিন্তু চাকরি পাওয়া যাচ্ছে না। 5 বছর 6 বছর পর পর একটা করে পরীক্ষা, তাহলে ভাবছো কত কম্পিটিশন। তাহলে খুব পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে। আর উত্তরের সাথে সম্পর্কিত আরও কিছু জানতে হবে, অপশনের সাথেও পরিচিত থাকতে হবে, তাহলেই তুমি ভালো অ্যান্সার করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার আসবো।